বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি অফিস আওয়ারের শেষে আপনাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করতেছি, যদিও আজকে ব্যস্ত সময় গেছে এবং বৃহস্পতিবার। তো আজকে বাজার কারেকশানে গেল। বাজার কারেকশানে যাওয়াটার ব্যাপারে আমি আসলে 75% নিশ্চিত ছিলাম। আমার ইকুয়েশন মিলে নাই, আমি সিগন্যাল পাই নাই। তো আমি সর্বোচ্চ রকমের রেজিস্ট্যান্স দেখাইছি, যেটা 0.618 এই লেভেলটা। তো সেখানে গিয়ে শেষ পর্যন্ত বাজারকে কারেকশান হতে হয়েছে। এই অ্যানালিসিসটা আমার শুধুমাত্র আমার অল্প কয়জন কোর্স মেম্বাররা ধরতে পারবেন বা ধরতে পারছেন। আমি মনে করি এই অ্যানালিসিসগুলা ধরা সবার জন্য না, এগুলা একটা স্পেশাল অ্যানালিসিস বলা যায় বা সিক্রেট অ্যানালিসিসের মতো। বাজারে আপনারা এগুলা কোথাও কোনো কোর্সে এইসব আলোচনা এইভাবে আপনাদেরকে দখল দিবে না। যদিও আপনারা বাজারে দেখতে পাচ্ছেন যে সবাই বাজার উঠে যাওয়ার ব্যাপারে বলতেছে, আমি বলতেছি না। এবং বাজার শুধু উঠে যাবে না, বাজার শুধু নামবেই না, বাজারকে একটা ভালো লেভেলের নামতে হবে, সেটা আমি দেখাবো। নামার ডাউন পয়েন্ট একটু চেঞ্জ আসছে, যেহেতু একটু পরে আসছে 0.618 লেভেলের জন্য সাপোর্ট লেভেলে একটু চেঞ্জ আসবে, তবে আমি সেটা আলাদাভাবে দেখাবো। এবং বাজারকে সেখানে আসতে হবে আমার কাছে মনে হচ্ছে উইদাউট নো ওয়ে। আগে যেরকম আপনাদেরকে টপ দেখাইছি, টপ মিলছে, বটম দেখাইছি মিলছে, এখানেও আশা করি মিলতে যাচ্ছে এবং মিলবে। সাপোর্টও মিলতে হবে, কারণ বাজার বিটলামি করছে সর্বোচ্চ রকমে। এ ধরনের বিটলামি বাজার তখনই করে যখন বাজার ডিস্ট্রিবিউশন শেষ করে। আমি কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করছি যে টেক্সটাইলে বাধা আছে, তারপরে আইটিতে বাধা আছে, ইঞ্জিনিয়ারিংয়ে বাধা আছে, ফার্মাসিউটিক্যালসে বাধা আছে, ব্যাংকে ঝামেলা আছে। তো যাবে কি দিয়ে বাজার? একটা অবস্থা সারা 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 সব মানে সব কিছুর মধ্যে কোথাও কাউরে দেখি নাই বলতে যে বাজার এখান থেকে কারেকশন হবে, এখান থেকে এর বেশি এখন যেতে পারবে না, এই বাধাগুলো আছে, এই সিগন্যালের অভাব আছে, কেউ বলে নেই। তা আপনারা আশা করি দেখবেন, আমি দেখাবো, আশা করি সেটাও ওকে হবে। তো এই ধরনের অ্যানালিসিস দেওয়াটা একটু ঝুঁকিপূর্ণ, রিস্কি বা টেনশনের ব্যাপার হয়ে দাঁড়ায়, কারণ স্রোতের প্রতিকূলে বা সবাই যে কথা বলতেছে তার বিরুদ্ধে অবস্থান নেওয়াটা অনেক কঠিন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আরেকটা কথা একটু বলে রাখি যে আমার এটা আমার 6th ব্যাচ। আমার 24 জন আগে আমার কোর্স করছেন। আমার 6th ব্যাচ শুরু হচ্ছে ইনশাল্লাহ 10ই জুলাই থেকে। বেশ কিছুজন নায়ের রেসপন্স পাইছি আমি, যেটা আমার কাছে অভাবিত। 10-12 জন হয়ে যাচ্ছে মনে হয়, এই আর কি। তো ইনশাল্লাহ 10ই জুলাই থেকে শুরু হবে। আর যারা পরবর্তীতে আগ্রহী হবেন তারা পরবর্তী সময়ের জন্য যোগাযোগ করবেন। আসেন এখন আমরা ইন্স্যুরেন্সের অ্যানালিসিসে চলে যাই। এটা সংক্ষিপ্ত অ্যানালিসিস যেটা আমি দিই সেটাই দেওয়ার চেষ্টা করতেছি, সেটাই দিব। আসেন এখন ইন্স্যুরেন্সটা দেখি, ইন্স্যুরেন্সের কী অবস্থা। দেখেন, ইন্স্যুরেন্স গতকাল বলছিলাম, আমি একটু ইন্ডিকেটরগুলো নিয়ে নিই। আরেকটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে এই যে ইচিমুকু ছাড়া এই বাজারের এই কারেকশান তো বোঝা যাবে না ভাই। ইচিমুকু ছাড়া বাজারের এই কারেকশান বোঝা যাবে না। তো এই জন্য আমি কেন বলি ইচিমুকুর কথা, এটা সবাই আসলে বুঝবে না যে ইচিমুকু ছাড়া কোনো অ্যানালাইসিস শেয়ার করবেন না, কোনো অ্যানালাইসিস ফলো করবেন না, দেখবেন না। এই যে বাজার যে কারেকশান হবে, এটাও তো ইচিমুকু ছাড়া বলার সুযোগ নাই। আসেন এখন বাজারের অ্যানালাইসিসে চলে যায়। বাজারের এই দেখেন মাশাল্লাহ, বাজারের মান্থলি চার্টে দেখেন টানকেনসেন কুজনসেন, যেটা আমি আশা করছিলাম, যেরকম বলছিলাম যে মাস শেষে আমরা আরও ভালো কিছু দেখব। দেখেন এখন মোটামুটি
অ্যাড এক হয়ে গেছে বা এক হয়েতে একটু বাকি, অনেকটা টুইস্ট অবস্থায় আছে বা টুইস্ট হয়ে গেছে। মাশাল্লাহ, এটা আমাদের দরকার ছিল। এবং আজকে আজকে মান্থলি চার্টে ইন্স্যুরেন্স বুলিশ, এটা মনে রাখবেন, আজকে মান্থলি চার্টে ইন্স্যুরেন্স বুলিশ রেড ক্লাউডের উপরে উঠে গেছে। এবং ডে চার্টে দেখি, ওয়ান ডে চার্টে ওখান থেকে একটু পরিষ্কার করলে ভালো হতো না, দেখেন একটু সাইডে দিই। আচ্ছা, আমি দেখবো, একটা ভিডিও করতেছি, হ্যাঁ, এই জন্য পরে আমি আসতেছি। ওয়ান ডে চার্টে আলহামদুলিল্লাহ যেটা বলছিলাম যে আজকে বুলিশ মোমেন্টাম লাগবে। দেখেন ইন্স্যুরেন্স বুলিশলি উঠে আসতেছে। এবং আজকে ইন্স্যুরেন্স কত, 52.3 লেভেল, সকল প্রতিবন্ধকতা পার করে আলহামদুলিল্লাহ ইন্স্যুরেন্স 52 ক্রস করে ফেলছে। যতগুলা হেটার ছিল, যতগুলো কনফিউজ লোক ছিল, যতগুলো আমার সমালোচক ছিল, আমার বিরুদ্ধে বলছে, কমেন্ট করছে, তাদের আজকে তাদের উপলব্ধি হবে টেকনিক্যাল অ্যানালিসিস জানা প্রয়োজন আছে কিনা, বা টেকনিক্যাল অ্যানালিসিস কী জিনিস। আসেন এখন ইন্স্যুরেন্সের যেটা বলছিলাম গতকাল, আপনারা ইন্স্যুরেন্সকে নতুন রূপে দেখতে পাবেন। এবং ইন্স্যুরেন্স বেসিক্যালি এখন ডিস্ট্রিবিউশন মুডে চলে যাবে এবং কনসেন্ট্রেশনের ব্যাপারটা চলে আসতে পারে মার্কেট কারেকশানে। ইন্স্যুরেন্স পজিটিভ, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, আজকে হয়েছে, এর আগেও কয়েকবার হয়েছে। মার্কেট কারেকশানে ইন্স্যুরেন্স পজিটিভ, এইটাই কনসেন্ট্রেশন, এইটাই হচ্ছে সেক্টর বেস মুভমেন্ট। তো বাজার যদি কারেকশান হয়, বাজার যদি 200-300 পয়েন্ট নামে, তাহলে অবশ্যই কোনো না কোনো সেক্টর পজিটিভ থাকার সম্ভাবনা থাকবে। এবং আমি আগেও বলছি, তা আজকে হয়েছে আলহামদুলিল্লাহ যে ইন্স্যুরেন্স পজিটিভ থাকবে বা পজিটিভ আসে বা পজিটিভ ছিল, আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন আপনারা আরেকটা জিনিস খেয়াল করেন, আজকে খুব সম্ভবত ফিন্যান্সও পজিটিভ ছিল। আমি ফিন্যান্স নেমে যাবে, ফিন্যান্স উঠতে পারবে না, এই কথা কিন্তু আমি বলি নাই। হ্যাঁ, এগুলাই হচ্ছে এই টেকনিক্যাল অ্যানালিসিস। এখন আসেন অগ্রণীটা দেখি, অগ্রণী কি বলে। অগ্রণী ওই যে উঠে আসবে বলছিলাম, সমস্যা নাই, ভালো অবস্থা আছে। এখানে টাইম নিতে হয়েছে, টাইম কভার করছে, এই জন্য বুলিশলি উঠে আসছে এবং বেশ ভালো করছে অগ্রণী। এতটুকু একদিনে এত ভালো করবে এটা আমার আশা ছিল না। এশিয়া ইন্স্যুরেন্স বলছি কারেকশান শেষ হয়ে আসতেছে, প্রায় শেষ পর্যায়ে শেষ হয়ে আসবে, তো সেটা মিলছে। এশিয়া ইন্স্যুরেন্স উঠে আসার চেষ্টা করছে এবং এশিয়া ইন্স্যুরেন্স মোটামুটিভাবে একটা ভালো গেইন করছে। আরও বেশি করতে পারতো, কিন্তু সে মেজারমেন্ট মেনে প্রয়োজন অনুযায়ী গেইন করছে, 1 টাকা প্লাস। এই যে এশিয়া ইন্স্যুরেন্স এখনও ইতিমধ্যে বাই সিগন্যাল দিয়ে নেয়, আগামীকাল দিবে। তো এশিয়া ইন্স্যুরেন্সের এই রেজিস্ট্যান্সটা ব্রেক করা একটু গুরুত্ব আছে। এই রেজিস্ট্যান্সটা ব্রেক করতে না পারলে হয়তো একটু দেরি হতে পারে। এই রেজিস্ট্যান্সটা একটু ভাইটাল আছে, এই 45-46 লেভেল রেজিস্ট্যান্সটাও। আচ্ছা, রেজিস্ট্যান্স পার করে ফেলবে আশা করি এশিয়া ইন্স্যুরেন্স। এই এমএসিডিতে বাই সিগন্যাল দিয়ে দিছে, হিস্টোগ্রাম গ্রিন আছে। এশিয়া প্যাসিফিক এখনও তার ট্রেন্ড সেট করতে পারে নাই, তবে এশিয়া প্যাসিফিক ওকে আছে, উঠে আসতেছে, তবে পুরোপুরি এখনও ওকে হয়নি এশিয়া প্যাসিফিকের কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। তবে এশিয়া প্যাসিফিক ডেতে আজকে বুলিশলি মুভ করছে, হয়তো এবার ওই চ্যানেলটা ক্রস করবে, যে চ্যানেলটা আমি দেখাইছিলাম এশিয়া প্যাসিফিকে। এবং এই চ্যানেলটা ক্রস করা মানে হচ্ছে সে টার্গেট ওরিয়েন্টেড হওয়া। এমএসসিডিতে বাই সিগন্যাল দিতে যাচ্ছে আগামী দিন ইনশাল্লাহ। বিজিআইসির কালকে অ্যানালিসিস দিলাম, আজকেই বিজিআইসি বুলিশ, বুম ভালো করতেছে, উঠে আসবে, এখন টার্গেট ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে এবং বিজিআইসি সামনের দিকে এগিয়ে যাবে আশা করতেছি। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে হলো বিএনআইসিএল আসলে কারেকশানে হতাশার কিছু নাই। আজকে কারেকশানটা হচ্ছে বিএনআইসিএলের প্রয়োজনীয় কারেকশান উঠে আসার জন্য। বিএনআইসিএলের বেসিক্যালি কোনো অসুবিধা নেই, আমি দেখছি গতকাল বিএনআইসিএল যেটা বলছি ওইটা ঠিক আছে, ওখানে বলাতে কোনো সমস্যা নাই। একটু নিচে নামছে বিএনআইসিএল প্রয়োজনে, এই যে দেখেন একটু নিচে নেমে কী করছে, এই যে তানকেনসেনের সাপোর্টে আসে টাচ করছে, এটা ছিল ওর প্রয়োজন। তো যারা বিএনআইসিএল ভীত আছেন তারা এটা দেখতে পারেন, এটা দেখলে এটা বুঝলে ক্লিয়ার হয়ে যাবেন যে বিএনআইসিএলের এই নামাটা, আমি ওকে আসি মুখস্থ বলছি, এখন দেখলাম যে হ্যাঁ নামাটা বরাবর সাপোর্টে আসছে, এগুলো কোনো সমস্যা না, এগুলা ভালোর জন্য কারেকশান হয়, সামনে আগানোর জন্য কারেকশান।
সেন্ট্রাল ইন্স্যুরেন্সকে আপনারা এই মাসে মুভমেন্ট আশা করতে পারবেন ইনশাল্লাহ, আশা করতেছি আমি। এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স টেকনিক্যাল প্রয়োজনে আজকে 1, 2, 3 টাকা বাড়ে নেই, যেটুকু বাড়ার প্রয়োজন অতটুকুই বাড়ছে। এখন তাকে একটু স্লো থেকে আগাইতে হবে কয়েকদিন, তারপরে গিয়ে ও সেন্ট্রাল ইন্স্যুরেন্স বুলিশ হওয়ার সুযোগ থাকবে বা সুযোগ পাবে। এই জন্য কয়েকদিন সেন্ট্রাল ইন্স্যুরেন্স স্লো থাকতে পারে, অথবা নেক্সট ডে থেকে আরেকটা জিনিস আছে, নেক্সট ডে থেকে ফুল বুলিশ হয়ে যেতে পারে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। দুটো অপশন ভ্যালিড আছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। এই দেখেন সেন্ট্রাল ইন্স্যুরেন্সে আমি একটা ডায়মন্ড প্যাটার্ন দিয়ে দেখাইছি। এই সেন্ট্রাল ইন্স্যুরেন্সে অনেকে সাফার করতেছে। এই যে ডায়মন্ড প্যাটার্নটা কিন্তু খুবই ভালো একটা বুলিশ প্যাটার্ন, এবং এই ডায়মন্ড প্যাটার্নের সাকসেস রেট 80+% রেট। এটা একটা হারমোনিক প্যাটার্ন। ডায়মন্ড প্যাটার্ন খুব বেশি একটা পাওয়া যায় না, সবাই খুব বেশি একটা দেখাতে পারবে না, কিন্তু ডায়মন্ড প্যাটার্নের সাকসেস রেট খুবই ভালো। সেন্ট্রালে সেটা আছে, ডায়মন্ড প্যাটার্নটা আছে, সুতরাং আশাবাদী হতে পারবেন। সেন্ট্রালের ডায়মন্ড প্যাটার্নটা মূলত আপনারা খুঁজে পাবেন মান্থলি চার্টে। সিরিজনালি এখন আর বলার কিছু নাই। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ওকে বাড়ছে সুন্দরভাবে। এবার কন্টিনেন্টাল হয়তো কারেকশানই শেষ করছে, যেটা গতকাল বলছিলাম, ওয়ান ডে কারেকশান শেষ করছে, উঠে আসতেছে। কন্টিনেন্টাল বাই সিগন্যাল দেনে এমএসিডিতে, বাই সিগন্যাল দিয়ে দিবে, অসুবিধা হবে না। নেক্সট ডে ক্রিস্টাল আজকে গ্রিন করছে, ক্রিস্টাল উঠে আসার প্রসেসিংয়ে আছে। ক্রিস্টালের কারেকশান শেষ পর্যায়ে মোটামুটি শেষ করার চেষ্টা করতেছে, ক্রিস্টাল কারেকশান শেষ করার চেষ্টা করতেছে, এতটুকু বলতে পারি। এবং আজকে পজিটিভ ছিল, এটাই ভালো হয়েছে। এবং ক্রিস্টাল উঠে আসবে, আর আপনি 2-3 দিনের মধ্যে ক্রিস্টাল 78 পার করে ফেলবে। আর 78 বা 80 পার হয়ে গেলে ক্রিস্টালকে আপনারা কারেকশান শেষ ধরে নিতে পারবেন আশা করি। ডিজিআইসি ওকে, ডিজিআইসি বেশ ভালো বাড়ছে, এগুলো তো আমি এরকম বাড়া আশা করি নি। ডিজিআইসি সুন্দর বাড়ছে, ভালো বাড়ছে, সব কিছু ওকে রেখে বাড়ছে। এভাবে বাড়াটা ভালো, এভাবে বাড়লেই পাবলিকের আস্থা বাড়বে। আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে, মূলত ইন্স্যুরেন্সে ডিস্ট্রিবিউশন শুরু হবে মনে করি আগামী রবি সোমবার থেকে ডিস্ট্রিবিউশন শুরু হবে। কারণ এত ছোট প্রাইস লেভেলে আসলে ডিস্ট্রিবিউশন হয় না। এখন প্রাইস লেভেল উপরে উঠতেছে, এই টাইমে হয়তো ডিস্ট্রিবিউশন হবে। কারণ ইন্স্যুরেন্সের কারেকশান লেভেল আমি দেখাইছি আপনাদেরকে, বারবার এগুলো না দেখানোই ভালো আমার কাছে মনে হয় আর কি, কারণ ওইটা হয়তো ওকে হবে। ঢাকা ইন্স্যুরেন্সের সম্পর্কে কালকে যেটা বলছি, আশা করি ওই টাইপের কিছুই করছে, কোনো অসুবিধা নেই। ঢাকা ভালোভাবে একটা প্রাইস গেইন করছে। ঢাকা আরও ভালো করার ছিল, কিন্তু ঢাকা আগের ফান্ডামেন্টালসেও নাই, আর টেকনিক্যাল পজিশনটাও একটু নষ্ট করছে, এই জন্য তো আজকে সেটা কাভার করে দিয়েছে, একটানে মোটামুটি কাভার করে দিচ্ছে। ঢাকা ইন্স্যুরেন্স 1 টাকা 70 পয়সা বাড়ছে। তারপরে ইস্টার্ন ইন্স্যুরেন্সে কোনো বাধা নাই আশা করি, এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স প্রয়োজনীয় কারণে আজকে কম গেইন করছে। এটা খুব প্রয়োজনীয় কারণে কোনো অসুবিধা নাই। এটা মুভিং অ্যাভারেজের ক্যালকুলেশন থেকে কম গেইন করছে ইস্টার্ন ইন্স্যুরেন্স। ইসল্যান্ড 25 পয়সা বাড়ছে, ঠিক আছে, ইসল্যান্ড বাড়া দরকার ছিল, অনেক দিন বাড়ে না। এখন উঠে আসবে। ইন্স্যুরেন্সগুলো আজকে কিছু দরকারি কথা আছে। ইআইএল উঠে আসছে, ভালো করছে। ফেডারেল ভালো বাড়ছে, ইআইএল ভালো বাড়ছে, সবগুলো আজকে ভালো বাড়ছে। এই ভালো বাড়ার জন্য একদিন কারেকশান হয় কিনা কে জানে, যা হইতেও পারে, না হইতে পারে। আমি দেখবো সেক্টর অ্যানালাইসিসে, আমি আলাদাভাবে সেক্টর নিয়ে বলবো। ফেডারেল 90 পয়সা বাড়ছে, ফেডারেলও ভালো অবস্থায় আছে। ইনস্টিটিউট হোল্ডিংও বাড়ছে ফেডারেলের। সব মিলিয়ে আজকে আসলে ইন্স্যুরেন্সের এইভাবে একা বলার এরকম প্রয়োজন নাই মনে হচ্ছে, সবগুলো ভালো। আর গ্লোবাল তো পুরাপুরি বুম। গ্লোবাল নিয়ে কমেন্ট করছিলাম, গ্লোবাল ভালো করবে বলছিলাম গতকালই, এবং গ্লোবাল ইপিএস ভালো দেওয়ার বিষয়টা বলছিলাম। তো আজকে গ্লোবাল দেখাই দিল যে আসলে গ্লোবাল ভালো করার কথাটা বা অ্যানালিসিসটা ওকে ছিল।
গ্রিন ডেল্টা নিয়ে অনেকজনে অনেক রকম টেনশন করছে, এই করছে। এখন দেখেন অ্যানালিসিস ওকে হইতে হবে, তো আমি তো বলছি গ্রিন ডেল্টা এখন ওকে, তখন এরপরে তো গ্রিন ডেল্টা ভালো করা শুরু করলো। হ্যাঁ, এই কিছু সময় তো অপেক্ষা করতে হবে। বাজারের টার্গেট তো প্রাইস গেইন করা, বাজারের টার্গেট হচ্ছে গ্রিন ডেল্টাকে 500 টাকায় নিয়ে যাওয়া, কিন্তু সেটা তো পারবে না। বাজারের টার্গেট হচ্ছে শুধু প্রাইস গেইন করা, প্রাইস বাড়ানো, সামনের দিকে যাওয়া। গ্রিন ডেল্টা খুব সুন্দর করে উঠে আসছে, খুব দারুণ একটা মেজারমেন্ট নিয়ে উঠে আসছে, গ্রিন ডেল্টা ফার্স্ট ক্লাস হয়েছে। এরপরে হইলো আইসিআইসিএল আজকে 1 টাকা 40 পয়সা বাড়ছে। এইটা হইলো আইসিআইসিএলের অবস্থা। যারা হতাশ ছিল এখন আস্তে আস্তে আবার তাদের হতাশা কাটবে, কারণ ইন্স্যুরেন্স নতুন রেজিস্ট্যান্স ব্রেক করছে আজকে, বা নতুন টপে গেছে। সুতরাং আমরা ভাবতে পারি ইসলামী ইন্স্যুরেন্স নিয়ে আমি বলছি যে আমি কিছু বলবো না, আসলে সর্বোচ্চ চেষ্টা করতেছে। আমি ইসলামী ইন্স্যুরেন্স আরেকটা মেজারমেন্ট দিব। ইসলামী ইন্স্যুরেন্স হয়তো এই লেভেল থেকে এইভাবে ভালোভাবে ওকে না রেখেও এই 70 80 70 পারে যেতে পারে, এমন একটা ব্যাপার দেখা যাচ্ছে ইসলামী ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। এগুলো একটু কঠিন অ্যানালাইসিস, এগুলো নিয়ে কমেন্ট করা। তবে মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, আমি এই জন্যই ছিলাম পক্ষে বিপক্ষে, আমি নিউট্রাল ছিলাম এই কারণে, কারণ আমি উঠবে না বলতে পারি নাই, কারণ উঠার সম্ভাবনা ছিল। আবার উঠবে এই মাস বলতে পারি নাই, কিছু ইন্ডিকেশনের দুর্বলতা ছিল। ইসলামী ইন্স্যুরেন্স, জনতা, এগুলো আজকে ভালো করে দেখবো, যেগুলো টার্গেট মিট হয়েছে। জনতা কি টার্গেট কারেকশান শেষ হয়েছে কিনা একটু দেখার চেষ্টা করি। কারেকশান শেষ হয়েছে কিনা জনতা কারেকশান শেষ করার পর্যায়ে আছে। ওই যে এমএসিডি নেমে আসছে বলছিলাম আগের একটা আলোচনায় জনতাকে নিয়ে, সেইটাই ওকে হইতেছে। জনতা উঠে আসতেছে এবং জনতা হয়তো এইবার লাস্ট টপ 36 ক্রস করে সামনে যাওয়ার চেষ্টা করবে এবং বাই সিগন্যালে চলে যাবে এবং বুলিশ হওয়া শুরু করবে। কর্ণফুলি তো ফার্স্ট ক্লাস মুভমেন্ট দিল, কর্ণফুলি বুলিশ হবে, বুলিশ হতে পারে, বুলিশ হওয়া সম্ভব, এইসব কথা বলছি। এবং কর্ণফুলির যে সমস্যাটা ছিল ওই সমস্যাটা সলভ হয়ে গেছে বলছি। এবং এরপরে দেখেন কর্ণফুলি আর এর আগের কর্ণফুলি দেখেন চেঞ্জ চলে আসছে। এগুলো হলো টেকনিক্যাল অ্যানালিসিস। এর আগে দেখেন কর্ণফুলি কি ছোটো ক্যান্ডেল করছে 2-3 টাকা 5 টাকা যাওয়ার জন্য, আর এখন একদিনে 2 টাকা যাচ্ছে। হ্যাঁ, এই হইলো টেকনিক্যাল অ্যানালিসিসের বৈশিষ্ট্য। এগুলো হইলো টেকনিক্যাল অ্যানালিসিসের এর জন্য প্রয়োজন। কর্ণফুলি, ম্যাগনা ইন্স্যুরেন্স বুলিশ, আপ ট্রেন্ড সব ঠিক আছে। এবং ম্যাগনা ইন্স্যুরেন্স হচ্ছে আজকেই সে মুভমেন্টে যাওয়ার ইঙ্গিত দিল। গতকাল বলছিলাম যে এ মাস থেকে মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই মাস শেষ হলে বুঝতে পারবো, সেইটা কনফার্ম করলো আজকে। ম্যাগনা ইন্স্যুরেন্সের এমএসিডি 0 লাইনের ভিতরে ঢুকে আসছে। মার্কেন্টাইল ইন্স্যুরেন্সও বুলিশ হয়েছে। মার্কেন্টাইলের ব্যাপারেও আর কিছু বলবো না বলছি, এখন আমি মার্কেন্টাইলের ব্যাপারে কিছু বলবো না, কারণ মার্কেন্টাইল যে আচরণ করতেছে বা ইসলামী যে আচরণ করতেছে, মার্কেন্টাইল যে আচরণ করতেছে, এগুলো নিয়ে মানে এগুলো নিয়ে কমেন্ট করাটা এখন ডিফিকাল্ট। তবে হ্যাঁ, টার্গেট আপনারা ধরতে পারেন, লাস্ট টপ ধরতে পারেন 60 টাকা, ইসলামী ধরতে পারেন 80 টাকা, এগুলো ধরতে পারেন। মিউচুয়াল ইন্স্যুরেন্স খুব ভালো করছে আজকে 36 টাকা 20, যার ভালো করার প্রয়োজন সবাই ভালো করছে। তারপরে নর্দার্ন ইন্স্যুরেন্স 40, নর্দার্ন মনে হয় এখনও পুরোপুরি ওকে হইতে পারেনি, এই জন্য নর্দার্ন ভালো করা প্রয়োজন। তারপরে হচ্ছে প্যারামাউন্টও এখনও তার একটু স্লো থাকার প্রয়োজন থেকে স্লো রয়ে গেছে, কনসলিডেশন এখনও শেষ হয় নাই ডে চার্টের এখানে। এই জায়গাতে বাধা থাকাতে প্যারামাউন্ট এখনও স্লো আছে। টাইমটা পুরোপুরি এক্স্যাক্টলি বলা যায় না, বলা কঠিন, আর একটু দেরিও করতে পারে প্যারামাউন্ট, তবে শিওর না। পিপলস ওকে আছে 63-90 পিপলস এগিয়ে গেছে। বাই সিগনালে আসছিল, এগিয়ে গেছে পিপলস।
অনেকটুকু এখন 63 টাকা বা 64 টাকা। সুতরাং পিপলস টার্গেট ওরিয়েন্টেড অলরেডি হওয়া আছে, পাইনিয়ার ওকে আছে, পাইনিয়ার বাড়ছে, পাইনিয়ার একটু ঝামেলা থাকাতে পাইনিয়ার পুরোপুরি গেইন করতে পারে নাই, মানে আরও বেশি বুলিশ হইতে পারে নাই। এগুলো হবে যখন সুযোগ পাবে। আশা করি বুঝতে পেরেছেন। পাইনিয়ারের পরে প্রগতি একটু একটু কনসলিডেশনের প্রয়োজন আছে, এই জন্য পজিটিভ রাখছে, এটাই ভালো দিক, পজিটিভ রাখছে এবং এটাই ভালো দিক, সামনে মুভমেন্টে যাবে এবং প্রগতি আশা করি অনেক ভালো হবে। দেখা যাক, নেক্সট ডে থেকে বোঝা যাবে। প্রাইম ইন্স্যুরেন্সও সামান্য প্রাইস ছেড়ে দিছে আজকে, টেকনিক্যালি মুভমেন্টের প্রয়োজনে, বুলিশনেসের প্রয়োজনে, সামনে এগিয়ে যাওয়ার প্রয়োজনে। তো এইটা ভালোর জন্য হয়েছে প্রাইমের আরও অনেক পথ বাকি আছে যাওয়ার। প্রভাতী ইন্স্যুরেন্স তো আজকে আমার টার্গেটকে মিট করে ফেলার পথে পৌঁছে গেছে অলরেডি 70 টাকা। এরপর আমাকে ভালো করে দেখতে হবে, দেখার পরে বলতে পারবো প্রভাতী কি থামবে না থামবে না। প্রভাতী না থামার একটা সম্ভাবনা আছে, আমি আগে বলছিলাম, ডাইরেক্ট এভাবে তো বলা যায় না যদি না যায়, এই জন্য একটা সমস্যা থাকে। যে প্রভাতীতে খুব ভালো কিছু দেখতে পাচ্ছি, এটা বলছি সম্পূর্ণ টেকনিক্যাল বেসিসে, সেটাই দেখা যাচ্ছে প্রভাতী। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। রিলায়েন্স প্রয়োজনীয় কারেকশান, এরপরে পুরবি মনে হয় কারেকশান শেষ করছে, আপনারা একটু দেখার চেষ্টা করি। আমি পুরবি আশা করি কারেকশান শেষ করছে। এই যে পুরবি কারেকশান শেষ করছে আমরা এখন বলতে পারি আশা করি। তাও একটু দেখতে হবে কারণ সব কিছু এই দ্রুত 1-2 মিনিটে দেখে কমেন্ট করা যায় না, কমেন্ট করা কঠিন। রিপাবলিক আজকে ভালো করলো, রিপাবলিক ভালো করা দরকার ছিল আজকে থেকে, যেহেতু মাস শেষ হওয়ার পরে এটা একটা ভালো সিগন্যাল যে আমরা বুলিশ হব। এই মাস পর্যন্ত অপেক্ষা করছি, এই মাস পর থেকে ভালো হব। তো রিপাবলিক যে খুব ভালো অবস্থায় আছে সেটা না, মান্থলি চার্টে একটু প্রবলেম আছে রিপাবলিকের, সেটা এখনও ওভারকাম করতে পারে নাই। SICL 40 টাকা, SICLও হয়তো মানে এই কাজ করতেছে। এগুলো আসলে আমি বলতে চাচ্ছি এগুলো আনপ্রেসিডেন্টেড। হ্যাঁ, এখন যে আচরণগুলো করতেছে ইন্স্যুরেন্সের শেয়ারগুলো, এগুলো খুব বেশি নজির নাই। এগুলোতে অ্যানালিসিস দিয়ে সুবিধা করা কঠিন আছে। মানে আপনি যেসব বেসিসে অ্যানালিসিস দিবেন সেই অ্যানালিসিসের সাথে এগুলো যায় না, কিন্তু আপনি দেখবেন যে প্রাইসকে বাড়াচ্ছে। তো এগুলো এক ধরনের আবার ইয়ের ব্যাপারও আছে, ডিস্ট্রিবিউশনের ব্যাপার আছে। ইন্স্যুরেন্স কিন্তু এই যে 52 পার করলো, এই 52 পার করার পর থেকে কিছুটা ডিস্ট্রিবিউশন ছাড়বে এই প্রাইস লেভেল থেকে বা এই ইন্ডেক্স লেভেল থেকে। তারপরে হচ্ছে রূপালী ইন্স্যুরেন্স ওকে 28 টাকা 20 পয়সা পজিটিভ ছিল, বাড়ছে, কিন্তু খুব ভালো অবস্থায় নাই। এরপরও বাজার বাড়াইছে, কারণ যখন বাজারের বুলিশ মোমেন্টামের প্রয়োজন, বাজার ব্রেক ছাড়া শেয়ারকে বাড়ায় এবং বাজার গেইন করায়। SICL বলছি, SIPLC 109 টাকা 10 টাকা। আমার একটা অ্যানালিসিস ছিল 120 টাকা। এরপরে যদি আমি অ্যানালিসিস লাগে আমি দেওয়ার চেষ্টা করবো SIPLCর অ্যানালিসিস। সেনা কল্যাণ, সোনার বাংলাকে নিয়ে একটু কনফিউজ ছিলাম, আমি বুঝতে পারি নাই যে কারেকশান শেষ করছে কি না। তা আজকে মনে হচ্ছে যেন এই লেভেলে যে আচরণ করতেছে, আজকে তো কারেকশান শেষ করে ফেলছে মনে হচ্ছে বা বলতে হচ্ছে। হ্যাঁ, সোনার বাংলা কারেকশান শেষ করে ফেলছে। তবে সোনার বাংলা অনেক ভালো করার আছে, অনেক ভালো টার্গেট, এই কথাটা আমি বলছি, কিন্তু আজকে হল্টেড করে ফেলবে এটা আমার আশা ছিল না, এটা আমার অ্যানালিসিস ছিল না। আমি ভাবছি সোনার বাংলা আর একটু সময় নেবে, কিন্তু এক ধরনের আনপ্যারালাল আনপ্রেসিডেন্টেড মুভমেন্ট দেখা যাচ্ছে ইন্স্যুরেন্সের কিছু আইটেমগুলিতে। যখন একটা শেয়ার একটা স্টক টার্গেট ওরিয়েন্টেড হয়, হ্যাঁ, তখন সে বা টার্গেট ওরিয়েন্টেড না, যখন সে ক্রেজি বুল হয়, যখন সে স্মার্ট মানি বা
মার্কেট ওই 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 সেক্টরে কনসেন্ট্রেটেড থাকে, তখন আপনারা দেখবেন গ্রামার ছাড়া বাড়তেছে, এরকম একটা ব্যাপার। কিন্তু এই গ্রামার ছাড়া বাড়লেও একটা পর্যায়ে আবার গ্রামার ভিতরে ফিরে আসতে হয়, এটা অবশ্যই মনে রাখবেন। গ্রামার নষ্ট করে কিছু করা যায় না। গ্রামার ছাড়া বাড়লেও 2 মাস 3 মাস পরে তাকে আবার ব্যাক টু দ্য পেভিলিয়ন না হলেও গ্রামারকে ওকে করতে হয়। এগুলো আমার চোখে দেখা, এই জন্য আমি শেয়ার করতেছি। এই জন্য মাঝে মাঝে আপনার কনফিউশন, ইন্স্যুরেন্স মিলবে না, আপনার এক্সপেকটেশন মিলবে না, বাট দেখা যাবে কি ফাইনালি শেয়ারটা বুম বুম করতেছে। আপনি যেভাবে ভাবছেন, যেভাবে ইন্ডিকেটর অসিলেটর বলতেছে, ইন্ডিকেটর অসিলেটরের অ্যাবনর্মাল রেখে বা ওকে না রেখেও সে চলে যাচ্ছে অনেক অনেক উপরে। সিগন্যাল ছাড়াই সে বাড়তেছে, বা সিগন্যাল ছাড়া সে টার্গেটে হিট করতেছে, বা সে কাভার না করে ইন্ডিকেটর অসিলেটরকে সে প্রাইস গেইন করতেছে। তো এই জন্য টেকনিক্যাল অ্যানালিসিস আসলে অলওয়েজ কঠিন এবং নট দ্যাট মাচ ইজি। এই জন্য আমি বলি টেকনিক্যাল অ্যানালিসিস শেখা সবার জন্য না, এটা মেধাবী এবং টেকনিক্যাল নলেজে যাদের এক্সপার্টাইজ আছে, যাদের ইন্টারেস্ট আছে, তাদের জন্য টেকনিক্যাল অ্যানালিসিস। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ওকে 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 চলে যাচ্ছে, যেটা বলছিলাম সেটা সুন্দরভাবে। অনেকে অনেক দিন থেকে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের জন্য আমাকে বলছে, তা আমি তাদেরকে পজিটিভ বলে আসছি। এখন ঠিকই সময় সুযোগ করে স্ট্যান্ডার্ড টার্গেট মিট করতে যাচ্ছে 60, খুব দ্রুত 60 মিট করে ফেলবে আশা করি। এখন যে 60 যে ওর টার্গেট হবে এটা বোঝা যাবে না, 60 টার্গেট ওর 60 পারও করতে পারে, এরকম একটা অবস্থায় আছে। টাকাবল ইন্স্যুরেন্স 46, 70, 47, 48 অনেক দূর গেছিলো, পরে আবার প্রাইস ছেড়ে দিছে কী জন্য? যাতে কারেকশানে যেতে না হয়, যাতে মোমেন্টাম, যাতে মুভমেন্ট ধরে রাখতে পারে। তো এই জন্য টাকা ফুল 50 যাবে এরকম না বলে, সামনে মনে হয় টাকা ফুলের আরেকটা অ্যানালিসিস দেওয়ার প্রয়োজন হতে পারে, দেখি সেটা। টাকা ফুল হয়তো 50-এর চেয়ে বেশি যাওয়ার চেষ্টা করতে পারে, তবে আমি একটু দেখি ভালো করে টাকা ফুলের টার্গেটগুলো। টাকা ফুলও আর বেশি যাওয়ার চেষ্টা করতে পারে। টাকা ফুল কত যেতে পারে আমি পরে দিব, আপাতত এখানে থাকুক। তারপরে ইউনিয়ন ইন্স্যুরেন্সের সম্পর্কে বলা আছে। ইউনিয়নের নেক্সট টার্গেট মনে হয় 60 নাকি কত, যেটা আমি একটা শেয়ার দিয়ে একটা যে হোয়াইট সোয়ান প্যাটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করছি। 60 খুব সম্ভবত না 80, আপনারা অ্যানালাইসিসটা দেখে নেবেন। 60 বা 80 এরকম একটা অ্যানালিসিস আছে, ওইটা আপনারা দেখে নেবেন। এই স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং টাকা ফুলের এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স ওকে 45, 70 সব কিছু আল্লাহর মতে আজকে পজিটিভ ছিল। 2-1টা শেয়ার কারেকশানে ছিল, যারা কারেকশান না করে পারে নাই তারা নিচে ওকে। তো সুতরাং আমরা আলহামদুলিল্লাহ একটা ভালো দিন গেল ইন্স্যুরেন্স হোল্ডারদের। আজকের ইন্স্যুরেন্স কিন্তু একটা নতুন স্টেজে পদার্পণ করলো, সেটা আপনারা বুঝে নেবেন। যে ইন্স্যুরেন্সগুলো এতদিন কারেকশানে ছিল, সেগুলো কারেকশান শেষ করার একটা সিগন্যাল দিল। ইন্স্যুরেন্স এতদিন 52 ক্রস করে নাই, আজকে 52 ক্রস করে 52.25 করলো, এবং ইন্স্যুরেন্সের প্রাইস 95% শেয়ার পজিটিভ ছিল, একটা হোল্ডেড ছিল। সবচেয়ে বড় কথা, বাজার নেগেটিভ, ইন্স্যুরেন্স পজিটিভ। ইট ওয়াজ অ্যানালাইসিস। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।